সাদা ধুতি পাঞ্জাবি আর গাল ভর্তি পান নিয়ে আনন্দবাজার পত্রিকা অফিসে নিজের ঘরে কোনো শারদীয় উপন্যাসের চুল চেনা খুঁজে দেখছেন সম্পাদক গৌরকিশোর ঘোষ, অথবা আপন মনে মানুষের জীবন আখ্যানকে কলমের আঁচড়ে জীবন্ত করার কাজে ব্যস্ত সুনীল, শীর্ষেন্দু, বিমল মিত্র কিংবা সমরেশ বসু। দুর্গাপূজার সঙ্গে শিউলি ফুলের যেমন অচ্ছেদ্য বন্ধন, তেমনি পূজার সাংস্কৃতিক চেতনার সঙ্গে শারদীয় সাহিত্য সম্ভারের সম্পর্ক ও শরতের আকাশের মতো নির্মল। পূজায় নতুন কি লিখলেন সুনীল, অথবা কোন গল্পের জাদু দিয়ে মায়াময় ভুবন তৈরি করেছেন সমরেশ, পূজা সংখ্যার জন্য বাঙালির আত্মিক আকুতি এই .com-এর যুগেও সমান অম্লান। অনেক লেখক কালের নিয়মে হারিয়ে গেছেন, তবে যারা নতুন ভাবে উঠে এসেছেন তাদের লেখা পড়বার জন্য আজও অসংখ্য বাঙালি নতুন জামা কাপড়ের সঙ্গে একটি শারদীয়া পত্রিকা অবশ্যই কেনেন। বস্তুত বাংলা সাহিত্যের অঙ্গনে পুজোর সময় কত মহৎ উপন্যাস ও গল্প যে সৃষ্টি হয়েছে তার হিসেব নেই। কোনো কোনো লেখা ধারাবাহিকভাবে পূজার পরেও প্রকাশিত হয়েছে অনেক দিন ধরে, যার প্রতি পরতে নতুন লেখার জন্য চাতকের মতো অপেক্ষা করতেন বুদ্ধিজীবী হোক অথবা আঁটপৌরে বাঙালিরা। কলমের জাদুতে সে এক মায়াময় জগৎ। পূজার আনন্দের সঙ্গে তাই পূজা সাহিত্যের পথ চলা অনিকেত ও নিঃশেষ। শারদীয় সাহিত্যের এই ঢেউ আছড়ে পড়েছিল রাজ্যের মাটিতেও। ভূপেন দত্ত ভৌমিক, বিপুল মজুমদার, এমন আরো কত স্বপ্ন দেখা তরুণের উদ্যোগেই রাজ্য থেকে উঠে আসেন একাধিক শক্তিশালী লেখক। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয় রাজ্যের লেখকদের লেখা উপন্যাস আর নানান সাহিত্য সম্ভার। সময়ের সঙ্গে সঙ্গে যা রেশ দেখা যায় নাটক ও কবিতার মতো সাহিত্যের অন্যান্য শাখাতেও। সে এক সময় ছিল যেখানে একটা পূজা সংখ্যার দেশ অথবা আনন্দবাজার পত্রিকার জন্য 1 মাস আগে থেকে পত্রিকা হকারকে বলে রাখতেন সাহিত্যপ্রিয় মানুষরা, যারা ঘরে বসেই লেখকের লেখার মধ্যে খুঁজে পেতেন আত্মার আনন্দ। সেই সুনীল আর শক্তি হয়তো নেই, তবে আজও নবমীর কোনো গভীর রাতে আচমকাই ভেসে আসে কালজয়ী কবিতার সেই লাইন, অবনী বাড়ি আছো, বাড়ি আছো অবনী, অথবা যেতে পারি কিন্তু কেন যাব। পূজার সাহিত্য তাই সমার্থক, আনন্দের উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।